অ্যাক্টোওয়ালা আয়োজিত পঞ্চদশ বর্ষ বাল নাট্যোৎসবে দ্বিতীয় সন্ধ্যার প্রথম নাটক। আজকের নাটক মাল অ্যাক্টোওয়ালা নিবেদিত শিকড়। নাটক নির্দেশনা এবং মঞ্চ ভাবনা সুধাংশু বিশ্বাস, আলো সুজিত সাহা, আবহ রুদ্রাংশু বিশ্বাস, রূপসজ্জা সবিতা মজুমদার এবং সুলেখা ঘোষ। নাটক শুরু করার আগে উপস্থিত দর্শকবৃন্দের কাছে আমাদের একটি বিনীত নিবেদন, আপনারা আপনাদের মোবাইল ফোনটিকে সাইলেন্ট মোডে রাখবেন এবং যদি অত্যন্ত জরুরি কোনো ফোন আসে বা ফোন করার দরকার হয় তবে প্রেক্ষাগৃহের বাইরে গিয়ে আপনারা ফোন করবেন। তাতে আমাদের নাটক মঞ্চস্থ করতে সুবিধা হবে এবং যারা মনোযোগ দিয়ে নাটক দেখছেন তারাও নাটক রসাস্বাদনে তাদেরও কোনো বিঘ্ন হবে না। দয়া করে আমাদের এই অনুরোধটুকু আপনারা মানবেন আশা রাখছি। শুরু করছি মাল অ্যাক্টোওয়ালা নিবেদিত, আমাদের এই বছরের নতুন প্রযোজনা। আজকেই যা প্রথম আপনাদের সামনে মঞ্চস্থ হতে চলেছে নাটক শিকড়। Vancouver is now ready for boarding. Customers in Zone 1 are invited to board at Gate 5. গতকাল আনুমানিক রাত 12:30 নাগাদ বল্লভপুর স্টেশনে একজন অসহায় বৃদ্ধ ভদ্রমহিলাকে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াতে দেখে স্টেশন মাস্টারের সন্দেহ। তিনি তাকে জিজ্ঞেস করে জানতে পারেন যে ছেলে তাকে স্টেশনে বসিয়ে রেখে একটু আসছি বলে প্রায় 2 ঘন্টা হয়ে গেল, এখনো ফেরেনি। মোবাইল ফোনটাও সুইচ অফ হচ্ছে। আরে এটা তো একটা পুলিশ কেস, ছেলেটা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, কোনো শত্রুতাও থাকতে পারে। পুলিশকেই তো রহস্যভেদ করতে হবে, তো এটা করে আপনার মন খারাপ হবে কেন? আগে ওটা শোনো, তারপর না আমি বলো। আচ্ছা কেন মন খারাপ? ঠিক আছে। এরপরে ভদ্রমহিলার কাছ থেকে জেনে যা জানা যায়, তার একমাত্র ছেলে মাকে বিদেশে তার কাছে নিয়ে যাবে বলে পৈতৃক সম্পত্তি বিক্রির জন্য চাপ দিচ্ছে। মা প্রথমে স্বামীর ভিটে ছেড়ে যেতে রাজি না হলেও পরে ছেলের কথায় সম্মতি দেয়। সেই মতো গতকাল সমস্ত সম্পত্তি বিক্রি করিয়ে টাকা পয়সা নিজের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে রাত 9টা
নটার ট্রেনে বল্লভপুর স্টেশনে যাবে বলে স্টেশনে মাকে ফেলে রেখে পালিয়েছে। ছেলে মাকে রেখে পালিয়েছে? ছেলে তো বিদেশে যাবে বলেই মাকে নিয়ে স্টেশনে এসেছিল। কিন্তু ধৈর্য ধরো বিপদ, এখনো তো আমি আসল জায়গায় আসিনি। আচ্ছা ঠিক আছে বলুন। রাত 9টার ট্রেন বল্লভপুর স্টেশন ছেড়ে চলে যায়, কিন্তু ছেলে আর ফিরে আসে না। স্টেশন মাস্টার তারপরে খবর নিয়ে জানতে পারেন যে ওই ছেলের নামে রিজার্ভেশন থাকলেও মার নামে কোনো রিজার্ভেশন ছিল না। ভদ্রমহিলার থাকার কোনো জায়গা না থাকায় আপাতত তার ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রম। ও, তারপরে মাকে সঙ্গে করে নিয়ে যাওয়া নয়, স্টেশনে ফেলে রাখাটাই ছিল ছেলের উদ্দেশ্য। ঠিক বলেছ। ওই কুলাঙ্গার ছেলের একমাত্র উদ্দেশ্য ছিল ওই পৈতৃক সম্পত্তিটাকে হাতানো। তাই মাকে মিথ্যে আশ্বাস দিয়ে সমস্ত সম্পত্তি বিক্রি করিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে মাকে স্টেশনে ফেলে রেখে উধাও। এই সমস্ত অসৎ ছেলে মেয়েদের এই দোজখেও স্থান হবে না। ছি 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 ছি, যে মায়ের জন্য পৃথিবীর মুখ দেখলি তার সাথে যেমন প্রতারণা। মাঝে মাঝে ভয় হয় বন্ধু, বুঝলে আমাদের তো ছেলে মেয়ে আছে, হ্যাঁ, আমরা কি তাদের সঠিক শিক্ষা দিতে পেরেছি? পারিবারিক মূল্যবোধ, কর্তব্যবোধ বোঝাতে পেরেছি? না নবীন ভাই, আমাদের ছেলে মেয়েরা এরকম কোনোদিনও হবে না। আপনি মিনিয়ে দেবেন। ওরা তো দেখছে কি কষ্ট করে আমরা ওদের মানুষ করছি। ওদের ভালো মন্দ ছাড়া নিজেদের শখ আহ্লাদের কথা কখনো ভাবিনি। যুগটাই যে পাল্টে গেছে মতিবুল। হ্যাঁ, এরপর বাপ মায়ের স্যাক্রিফাইসের কথা ছেলেদের কাছে বলতে গেলে হয়তো একদিন শুনবে আমাদেরই আত্মজোড়া বলছে, জন্ম যখন দিয়েছ মানুষ করাটাও তোমাদেরই দায়। এই দুজনেই তো আছে এক জায়গায়, হ্যাঁ? ভালো হলো। দাঁড়াও, মিষ্টি মুখ করো, মিষ্টি মুখ করো। মিষ্টি মুখ? হ্যাঁ, কিসের খুশিতে? আমার ছেলে সৌরভ বিদেশে চাকরি পেয়েছে। ইউএসএ-তে। আজকে সকালবেলা ইমেলে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে, আগামী মাসের প্রথম সপ্তাহে জমা দিতে। আজ আমার বহুদিনের একটা স্বপ্ন পূরণ হলো গো। এটা তো দারুণ খবর। হ্যাঁ। তাহলে তো মিষ্টি মুখ করতেই হচ্ছে। আরে এই নাও। তোমাদেরকে খবরটা পেয়ে তোমাদেরকে দেবো বলে সবার আগে ছুটে এসেছি। আরে আলোক, হ্যাঁ, ছেলে তো তাহলে এবার ডলারে ইনকাম করবে। হ্যাঁ, তা তো করবে। তবে আমি বলেছি বেশি দিন ওদেশে থাকা দরকার নেই। এক বছর 5 ওদেশে থেকে এই অর্থ এবং অভিজ্ঞতা দুই অর্জন করে তারপরে দেশে ফিরে আসবি। ততদিন না হয় আমরা পুরোপুরি একটু কষ্টে সৃষ্টে কাটিয়ে দেবো। কষ্ট কিসের অলোক ভাই? এখন তো আপনার সুখের দিন শুরু হলো। ছেলে বিদেশ থেকে টাকা পাঠাবে, আপনি আর ভাবি পায়ের পর পা তুলে আয়েশ করবে। দুঃখ কষ্টের দিনকে যখন বাই বাই বলার পালা। এই কথাটা তোমার ভাবিকে একবার বুঝিয়েছে। সে তো ছেলে চলে যাবে শোনার পর থেকে সমানে কেঁদেই চলেছে, বলছে কি দরকার বিদেশে চাকরি করতে যাওয়ার, এখানেই যা হোক কিছু করুক। আচ্ছা তোমরাই বলো, এইরকম সৌভাগ্য কজনের ভাগ্যে হয়? ওর নিজের মুখে নিজের ছেলের কথা বলা উচিত, কিন্তু আমার ছেলে সৌরভ ও তো ওই ছেলেবেলা থেকে অত্যন্ত ব্রিলিয়ান্ট। হ্যাঁ, ওর স্কুলের মাস্টারমশাই না ওর প্রশংসা একেবারে পঞ্চমুখ। হ্যাঁ, তা এইরকম একটা ব্রাইট ছেলেকে তার ক্যারিয়ার তৈরি করার সুযোগ থেকে বঞ্চিত করা উচিত? তুমি ঠিক বলেছ আলোক। হ্যাঁ, সবের মতন এরকম একটা মেধাবী ছেলে বিদেশে চাকরি পাওয়ার সুযোগ পেয়েও তাকে হাতছাড়া করাটা বুদ্ধিমানের কাজ। তবে কি বলতো, মায়ের বলতো সন্তানের প্রতি অপত্য স্নেহ কোনো যুক্তি শুনতে চায় না। বিশেষ করে বাঙালি মায়েরা। হ্যাঁ, এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, রেখেছো বাঙালি করে মানুষ করে। আরে বাবা, বাঙালি মায়েদের একটু শক্ত হতে হবে, ছেলেকে বাইরে যেতে দিতে হবে। হ্যাঁ, আঁচলের তলায়
দৃষ্টিভঙ্গির মানুষ। তারা সবসময় তাদের ছেলেকে উৎসাহিত করেছে বাইরে যাওয়ার জন্য। আর বলতে নেই ওই জামাইয়ের জন্য আমার মেয়ের বাপটাও খুলে গেল। সত্যি হ্যাঁ। আপনাকে দেখে এখন আমার হিংসে হচ্ছে। এই কেন কেন কেন? ছেলে মেয়ে দুজনেই বিদেশে, আপনার তো এখন 2 হাতে লাড্ডু। এই দাঁড়া। তবে হ্যাঁ, এই ছেলে মেয়ে দুজনেই বিদেশে ভাবতে একটু তো গর্ববোধ হয়। কি বলো রবি? হ্যাঁ, তা তো ঠিকই। হ্যাঁ। তবে আমি ভাবছি হ্যাঁ। এই যদি কোনো মেডিকেল ইমার্জেন্সি হয়, হ্যাঁ। এই ঈশ্বর কোনো এমন কিছু যেন না হয়, কিন্তু যদি হয় তখন অত দূর থেকে আস্তে আস্তে। আচ্ছা, তুমি এত নেগেটিভ মাইন্ডেড কেন বলো তো রবি? হ্যাঁ? আরে বাবা, ঈশ্বর যা চাইবেন তাই হবে। তুমি আমি কি তা ঠেকাতে পারবো? তারপর কবে কি হবে না হবে সেসব ভেবে নিজের ছেলেমেয়ের ভবিষ্যৎ বলে দেবো? লোক, আমি সে কথা বলিনি। থাক, আমাকে আর বোঝাতে হবে। আমি সব বুঝে গেছি। আসলে ওই মেধাবী ব্রিলিয়ান্ট ছেলেদের ব্যাপারটা না তুমি ঠিক বুঝবে না। তোমার ছেলে তো আর ততটা মেধাবী নয়, মিডিওকার। যাক, আমি আসছি, আমার আরো একটা জায়গা যেটা। ও হ্যাঁ, তোমার ছেলে যেন কোথায় চাকরি করে? অসমাস কোম্পানিতে। ও, ওই যারা জামা কাপড়ের ব্যবসা করে তো, শপিং মল টল আছে? নিজেরাই উৎপাদন করে নিজেদের প্রোডাকশন। হ্যাঁ জানি। তা কোন পোস্টে? ম্যানেজার শপিং মলে। বেতনও নিশ্চয় ভালোই পায়, 1030। তা হবে বই, তবে আমি সঠিক জানি না। 30,000, তার মানে হলো গিয়ে $333। বুঝলে বন্ধু, আমার ছেলের বেতন শুরুই হচ্ছে মাসে $5,000। আর একটা হিসেব করে নিও নবীন, চলি। কি ব্যাপার রে দাদা, এত মনোযোগ দিয়ে কি দেখছিস? গার্লফ্রেন্ডের ছবি? গার্লফ্রেন্ড? বড্ড পেয়েছিস না? বড় দাদার সাথে ইয়ার্কি, এমন মার খাবি না। মেরেই দেন না, মেয়েদের গায়ে হাতে রে জেলের ঘানি টানতে হবে। তাহলে ফাজিল তোরকে শাসন করা যাবে না? আমি ফাজিল? দাঁড়া, বাবা আসুক, সব বলে দেবো। এমনকি তোর গোপন প্রেমের কথা। গোপন প্রেম? আমার? এই যে আমার কোনো গোপন প্রেম নেই। আপাতত নেই, কিন্তু তুমি লাইনে ইট পেতে রেখেছো দাদা, আমি সব জানি। এই তুই কি জানিস? সব বাজে কথা। বাজে কথা? বাজে কথা? আমার বান্ধবীর পেছনে তুমি ঘুরঘুর করবে আর আমি জানবো না? তোর বান্ধবী মানে? মনি, অর্থাৎ মিনারা বান্ধবী, আমার বান্ধবী, যার সাথে তুই যে শপিং মলে চাকরি করিস সেখানেই আনা। তারপর থেকে সে যখনই যায় তার সব কাজ মিলে মনির পরিষেবা দিতে লেগে গেছে। আরে তোমাকে পরিষেবা দেওয়াটাই আমাদের কাজ। না, তুই ব্রাঞ্চ ম্যানেজার, তোর কাজ আমার ব্যাপারটা পরিচালনা করা। তোর আন্ডারে যে সকল কর্মচারীরা রয়েছে তারা পরিষেবা দেবে কাস্টমারকে। কিন্তু মনি এলে তুই নিজেও ঝুলে আছিস। কোন ড্রেসটা পরে মনিকে বেশি সুন্দর দেখাবে, কোন সুগন্ধিটা বেশি ভালো, ইত্যাদি ইত্যাদি। এবার কিন্তু সত্যি বাড়াবাড়ি হচ্ছে তুমি। কিছুই হয়নি রে দাদা। আরেকটু শোন, মনি এখনো জানিস না যে এই ম্যানেজার সাহেবটি হলেন আমারই গুণধাতা। আর সেটা মনের কথা কি আমার কাছে বলে ফেলেছে। এই কি বলেছিলে? অনেক কিছু বলেছে। বল না কি? তো বলবো কেন? তুই আমার প্রিয় সত্যিই পাবেন।
সাথে চকলেট, তারপর মুখে কথা। আচ্ছা আমি কি সঙ্গে করে চকলেট এখন চাইলে কোথেকে দেবো? ঠিক আছে, তাহলে প্রমিস কর আজ ফেরার পথে বড় একটা চকলেটের প্যাকেট এনে দেবো। ঠিক আছে বাবা, এনে দেবো। এবার বলো। মনি বলেছে বাবা বাবা তুলি সব দাও। আজ কাজ থেকে ফিরি তারপর তোর হচ্ছে। চকলেট আনবি, না হলে কিচ্ছু বলবো না, অনেক কথা আছে। ঠিক আছে রে বাবা, এনে দেবো। এই শোন, আমি বাড়াচ্ছি, দরজাটা বন্ধ করে দে। ও বাবা তুমি চলে এসেছো? দাও বাজারে। তুলি বাবা এসেছে, বাজারে ব্যাগটা নিয়ে যা। দেখি বেরোচ্ছিস কোথায়? হ্যাঁ কেন কোনো দরকার আছে? একটা কথা ছিল তোর সঙ্গে। তোমার শরীর টরীর ঠিক আছে তো? তোমার কিন্তু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে আগামী শুক্রবার। তার আগে দিন তোমার টেস্টগুলো করিয়ে নিতে হবে, মনে আছে তো? আরে বাবা, হ্যাঁ হ্যাঁ সব মনে আছে, সেসব নয়। আসলে কয়েকদিন ধরে তোকে একটা কথা জিজ্ঞেস করবো ভাবছিলাম। কি কথা বাবা? দাদা এখন বিয়ে করবে কিনা? করবে করবে, মেয়েও এই তুলি, তুই একটু চুপ করবি? খালি বড়দের মাঝখানে কথা বলা। এই বাজারে একটা নিয়ে চলে যা 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 যা। হ্যাঁ বলো তো বাবা, তুমি কি বলছিলে? আচ্ছা, তোদের চাকরিতে প্রমোশন হয় না? মানে ম্যানেজার থেকে উঁচু পোস্টে? হ্যাঁ হয়তো আমার তো প্রমোশন দিয়ে হয়ে আছে, মাস কয়েকের মধ্যে হয়ে যাবে। তখন আমিও রিজিওনাল ম্যানেজার হয়ে যাব, বেতন অনেক বাড়বে। হ্যাঁ তা তো পারবেই, উঁচু পোস্টে গেলে যেমন বাড়ে আর কি। আচ্ছা, তুই তো এই কোম্পানি থেকে অন্য কোম্পানিতে জাম্প করতে পারিস, বেটার প্রসপেক্টের জন্য অন্য সংস্থাতে জয়েন করতে পারিস। হ্যাঁ কেন পারবো না? তবে আমি যে সংস্থায় আছি সেটাও কিন্তু এই দেশের অন্যতম বৃহত্তম বস্ত্র উৎপাদনকারী একটা সংস্থা। সারা বিশ্ব জুড়ে আমাদের ব্রাঞ্চ আছে। সারা বিশ্বে? মানে দেশের বাইরেও? হ্যাঁ আছে তো। বিশ্বের 100টারও বেশি সংস্থার সাথে আমাদের কোম্পানি ব্যবসা করছে। বিশ্বের বিভিন্ন শহরে আমাদের ব্রাঞ্চ আছে। আচ্ছা, এমন তো হতে পারে তোকে সেখানকার কোনো ব্রাঞ্চের দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিল, ইউরোপ, আমেরিকা কিংবা মিডল ইস্টে। হ্যাঁ হতেই পারে, অনেককে পাঠিয়েছে। কাউকে 1 বছর, কাউকে 3 বছর, আবার কাউকে 5 বছরের জন্য। অনেকে তো আবার গ্রিন কার্ড নিয়ে পাকাপাকি ভাবে সেই দেশে থেকেও গেছে। কিন্তু বাবা তুমি হঠাৎ এসব কথা কেন জিজ্ঞেস করছো? হ্যাঁ? না না, বলছিলাম যে 1.5 বছর তো হয়ে গেল এই কোম্পানিতে আছিস, তাই বলছিলাম তুই একটু চেষ্টা কর না, যাতে বিদেশে গিয়ে চাকরি করতে পারিস। তাহলে আমি বড় মুখ করে বলতে পারবো যে আমার ছেলেও। এই না, তোর দেরি করে দিলাম তাই না? তুই যা, তুই যা। তুলি, দাদা বেরোচ্ছে, দরজাটা বন্ধ করে দে। কি রে দাদা, কি বললো বাবা? শুভ কাজটা কি এবছরই হচ্ছে? মনের কথা বাবাকে বলেছিস নাকি আমি বলবো? তাহলে কিন্তু খরচ বাড়বে। এই তুই আবার শুরু করেছিস? হাসিস না। বাবার কথাগুলো আজ আমার কেমন যেন অদ্ভুত লাগলো। কেন অদ্ভুত কেন? বাবা আমার কোম্পানি, প্রমোশন, ক্যারিয়ার এসব নিয়ে কথা বলছিল। আমাকে তো কোনোদিন এসব নিয়ে ভাবতেও দেখিনি। এমনকি আমার বেতন কত সেটাও কখনো জানতে চাইনি। দাদা তুই অযথাই এত জোরে করে ভাবছিস কেন? বাবা ছেলের বিয়ে দেবে বলে ঠিক করেছে, তা ছেলে বউকে খাওয়াতে পারবে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে হবে তো। তা
সেই জন্য বিদেশে চাকরি করতে যাওয়ার কথা বলছিলাম। যাতে আমি বিয়ে করে সস্ত্রীক বিদেশে চলে যাই আর বাবা সবাইকে ডেকে ডেকে বলুক, দেখো দেখো আমার ছেলে আর বৌমা বিদেশে থাকে। বিদেশে? বাবা তোকে বিদেশে চাকরি করতে বলেছে? আমাদের ছেড়ে তুই বিদেশে চলে যাবি? হ্যাঁ, বাবা বললো আর আমি লাফাতে লাফাতে বিদেশে চলে গেলাম। বিদেশে চাকরি করতে যাওয়াটা অত সহজ নয়, যাবো বললেই যাওয়া যায় নাকি, কত কম্পিটিশন। তবে হ্যাঁ, আমি যে সংস্থা আছি সেখান থেকে বিদেশে যাওয়ার একটা সুযোগ আছে, অনেকেই গেছে। না না দাদা, তোকে কোথাও যেতে হবে না। আমরা আমরা সবাই মিলে এখানেই থাকবো, এই দেশে। আরে পাগলি, সেসব তো পরের কথা। আমি ভাবছি বাবা কেন এই কথাগুলো আমাকে বলছে। আমার কথাগুলো না ভীষণভাবে আমাকে অবাক করে দিয়েছে। বাবার মাথা টাথা ঠিক আছে তো রে দাদা? বাট তোমরা যত সব আলগোবি চিন্তাধারা। এই আমার অনেক দেরি হয়ে গেছে, আমি আসছি। হ্যাঁ, দরজাটা বন্ধ করে দিই। বাবাকে তুমি ভালো রাখো, বাবার জন্য কিচ্ছু না হয়। হ্যালো। হ্যালো হ্যালো সৌরভ, বাবা শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ বাবা, শুনতে পাচ্ছি, বল। কেমন আছিস বাবা? অনেকদিন তো ফোন করিস না, তাই ভাবলাম আজ একটু কথা বলি। তোর মা খালি বলে সৌরভকে ফোন করছে না। 3 মাস হয়ে গেল তোর সাথে শেষবার কথা হয়েছে, ভাবলাম আজ একবার ফোনটা করেই দিই। আজ তো তোর ছুটি, তাই না বাবা? বাবা, তোমাকে তো বলেইছি যে আমাদের ছুটি বলে কিছু নেই। 24x7 আমাদের কাজ করতে হয়। তাই মাকে বলো আমাকে নিয়ে অত চিন্তা না করতে। বলি তো, সব সময় বলি সৌরভকে নিয়ে একদম ভাববে না, সৌরভ খুব ভালো আছে। আরে সৌরভ কি আমাদের মতো থার্ড ওয়ার্ল্ডের দেশে আছে? ফার্স্ট ওয়ার্ল্ডের দেশে আছে। হ্যাঁ, ওখানে কোনো কিছুর অভাব নেই, যা চাইবে সব পাবে। হ্যাঁ, কিন্তু তোর মার ওই এক কথা, সৌরভের খাওয়া দাওয়ার খুব কষ্ট, সৌরভ শুক্তো খেতে পাচ্ছে না, ইলিশ মাছের ভাপা খেতে পাচ্ছে না, এইসব বলছি। আসলে তোকে তো চোখে হারাতো তাই। আমি এখানে শুক্তো অথবা ইলিশ মাছের ভাপা কোনোটাই খেতে আসি না। আমি এখানে ডলার কামাতে এসেছি। তাই মাকে বলো ফালতু সেন্টিমেন্টাল না হয়ে নিজের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে, যাতে আমায় তোমাদেরকে নিয়ে চিন্তা না করতে হয়। আরে আমি যাতে আমার কাজটা মন দিয়ে করতে পারি। না না বাবা, তুই মন দিয়ে কাজ কর, মন দিয়ে কাজ কর। হ্যাঁ, আমাদের কথা একদম ভাববি না, একদম না। আমরা ভালো আছি, খুব ভালো আছি। হ্যাঁ, মাসে মাসে টাকা পাঠাচ্ছিস, কোনো কিছুর অভাব রাখিস নি। আর কি চাই? শুধু তোর মায়ের জন্য, তাকে তো কিছুতেই বোঝাতে যায়। তার ওই এক কথা, 2 বছর তো হয়ে গেল, আর কতদিন ও দেশে থাকবে? এবার সৌরভকে বলো দেশে ফিরে আসতে। হ্যাঁ, হোয়াট? হ্যাঁ? মার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এখন দেশে ফিরে আসবো? আরে কত পরিশ্রম করে চেষ্টা করে এই দেশে আসতে পেরেছি। আমি চেষ্টা করছি যাতে ওই গ্রিন কার্ডটা আমি হাতে পাই। আর মা এখন বলছে আমাকে ওই দেশে ফিরে যেতে। না না বাবা, তুই এসব ভাবনাকে মোটেও প্রশ্রয় দিবি না। তুই মন দিয়ে কাজ কর, তোর ক্যারিয়ার তৈরি করার জন্য যা যা করা দরকার তাই তাই কর। আমি বলছি তোকে, আমি বলছি। হ্যাঁ, শুধু তোর সময় সুযোগ মতো একটু ফোন করিস। হ্যাঁ, বুঝিস তো, তোর মায়ের মন আমার জন্য না, আমার জন্য। আমার মন খুব শক্ত। হ্যাঁ, আমার জন্য, খালি মায়ের জন্য। এমন ব্যাকুল হয়ে পড়ে তোর গলার স্বরটা শোনার জন্য যে তাহলে একটা কাজ করো, আমার গলার স্বরটাকে রেকর্ড করে রেখে দাও। যখন যখন মার মন খারাপ হবে তখন তখন মাকে শুনিয়ে দেবে। চলো, তোমাদের এইসব ফালতু সেন্টিমেন্টের না বাবা এই দেশে কোনো দাম নেই। এইসব শুনলে এইখানকার লোকজন হাসাহাসি করে।
ঠিক আছে বাবা, ঠিক আছে, তুই রাগ করিস না, আমি তোর মাকে বুঝিয়ে বলবো। সত্যি তো, তুই কত বড় পোস্টে কাজ করিস, কত দায়িত্ব তোর, কত দায়িত্ব। শুধু দায়িত্ব নয় বাবা, অর্থ উপার্জন করতে রোজ কত ঘন্টা করে আমাকে পরিশ্রম করতে হয় সেটা শুধু একমাত্র আমিই জানি বাবা। এরা যেরকম ডলার দেয় তেমন কাজটাও এরা আদায় করে নেয়। তা তো বটেই, তা তো বটেই, খালি তোর মায়ের জন্য প্রতি মাসে তোমাদের, হ্যাঁ প্রতি মাসে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে কি পরিমাণ জীবনী শক্তি ক্ষয় হয় সেটা শুধু এই দেশে যারা কাজ করে তারাই একমাত্র জানে বাবা। রাগ করিস না বাবা, আমি তো অত শত বুঝতে পারিনি, তাই বলে ফেলেছি। আমি বুঝিনি ঠিক। আসলে কি বলতো, বয়স হচ্ছে তো, বোধ বুদ্ধিগুলো হারিয়ে যাচ্ছে। আমার কথাকে অত গুরুত্ব দেওয়ার দরকার নেই বাবা। মনে কর না, তোর বাবার বুড়ো বয়সে বিমরতি হয়েছে। ঠিক আছে বাবা, আমার অনলাইনে কিছু কাজ করতে হবে, আমি এখন ফোনটা রাখছি। এক মিনিট শোনো, এতদিন পরে ফোন করলি বাবা, একটু তোর মায়ের সাথে কথা বল। আমি এক্ষুনি তোর মাকে ডাকছি। কই গো, আরে সৌরভ ফোন করেছে, শিগগিরই এসো, তোমার সাথে কথা বলতে বলছে, শিগগিরই এসো। হ্যালো, শোনো, তোর মাকে ডেকেছি। তোর মা আসছে। আরে কি হলো কি, তাড়াতাড়ি এসো, সৌরভের জন্য কাজ পড়ে আছে। আসছি রে বাবা, আসছি, আমি গ্যাসটা বন্ধ করে আসছি। বাবা, মা আসছে, মা আসছে। হ্যালো, 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 সৌরভ, হ্যালো, হ্যালো, বাবা, মা আসছে, হ্যালো। আরে অনুপ ভাই, আপনি আপনার কথাই ভাবছিলাম। আমার কথা হঠাৎ কি মনে করে? দেখেন তো, এই জায়গাগুলো তো আমেরিকার দ্রষ্টব্য স্থান। এই যে কি স্ট্যাচু অফ লিবার্টি। স্ট্যাচু অফ লিবার্টি, লিবার্টি। আর এটা হলো আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন। হোয়াইট হাউস। আর এটা কি সাদা ধবধবা ঝর্ণা? এটা হলো নায়াগ্রা ফলস। আর এটা এটা ও, এটা হলো গ্র্যান্ড ক্যানিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিস্ময়কর স্থান। বাহ, কি সুন্দর জায়গা। হ্যাঁ। অলোক ভাই, হ্যাঁ। এগুলো তো এখন আপনি দেখতে পাবেন একেবারে সামনে থেকে। মতিবুল, সামনে থেকে দেখতে হলে আমাকে যে ওই আমেরিকায় যেতে হবে। হ্যাঁ, সে তো যাবেনি, আজ নয় কাল। সৌরভের তো 2 বছর হয়ে গেল আমেরিকায়। এবার আপনাকে আর ভাবিকে আমেরিকা ঘোরাতে নিয়ে যাবে। আমিও চাই আপনি দ্রুত আমেরিকাটা ঘুরে আসুন। আপনার চোখ দিয়েই আমরা আমেরিকাকে দেখি। আমাদের তো সেই সৌভাগ্য আর হবে না। তো হ্যাঁ, তবে আপনি গেলেই আমি খুশি। তুমি খুব সরল মতিবুল, ব্যাপারটা অতটাও সহজ নয়। সৌরভ ওদেশে গেছে নিজের ক্যারিয়ার তৈরি করতে। আর কি বাবা মাকে ওদেশে নিয়ে যাওয়া, ঘোরানো, এসবের সময় তার আছে না
সে সময় সে পাবে। পাবে পাবে, এবার যখন ফোন হবে, মানে ফোনে যখন কথা বলবে তখন একবার বলবে। আপনার যদি বলতে বাদ ভালো থাকে তাহলে ভাবেই কথা বলবেন, দেখবেন মায়ের কথা বললে সৌরভ ঠিক ব্যবস্থা করবে। ঠিক আছে, তোমার কথা ভেবে দেখব। যা, এই তোমরা দুজনেই আছো দেখছি। এই দাও দাও, এনাও মিষ্টি মুখ করো। মিষ্টি কিসের জন্য, কি খুশিতে? আমার ছেলে সোহাগ, সোহাগ বিদেশে চাকরি পেয়েছে, রিজিওনাল ম্যানেজার। তাই নাকি? তাহলে তো আরেকটা মিষ্টি খাবো। আরে খাও খাও, একটা কেন অনেকগুলো খাও। এই হলো তোমার তো আরেকটা দিই। আমার তো সুগার একটাই দিবেন। নবীন, এখন তো সোহাগের বেতন অনেকটা বেড়ে যাবে, যেহেতু রিজিওনাল ম্যানেজার হয়ে গেছে কোম্পানিতে। হ্যাঁ, তা তো পারবে। আর তুমি তো জানোই আমি আবার ছেলের বেতনের ব্যাপারটা সঠিক জানি না, তবে প্রমোশন পাওয়ার সঙ্গে সঙ্গে ও একটা প্রাইভেট কার বুক করে দিয়েছে, আগামী মাসে ডেলিভারি পেয়ে যাবে। প্রমোশন, তারপর আবার নতুন গাড়ি। নবীন ভাই, আরেকটা মিষ্টি খাবো। খাও খাও, কিন্তু অনেকগুলো আছে। আরে না না, এখন একটাই খাবো, নতুন গাড়ি এলে তখন আবার খাবো। আরে বাবা, তখন তো খাবে। হ্যাঁ, এক কাজ করো, তুমি এই প্যাকেটটাকে রেখে দাও। আরে আমি তো এমনি এমনি বলেছি। ভাই লজ্জা পাচ্ছ কেন? রেখে দাও, রেখে দাও। দেখো মতিবুল, একটু রেস্ট খেও, বয়স হচ্ছে তো। কোথায় কোন অসুখ ঘাপটি মেরে আছে আমরা কেউ জানি না। নলক ভাই, আর নয় কাল তো মরতেই হবে, তাহলে না খেয়ে মরি কেন? খেয়েই মরবো। তা নবীন, সোহাগের পোস্টিং কোথায় হলো? কলকাতায়। ও কলকাতা, আমার বিদেশে নয়, মানে কলকাতা। হ্যাঁ, আচ্ছা এখন আপাতত কলকাতাতেই। আচ্ছা, আচ্ছা, তারপর ওখান থেকে যাবে ওখানে, ওখানে ওদের পোস্টিং দিয়েছে ওকে। আচ্ছা আচ্ছা। তবে একটাই অসুবিধে, বুঝলে, মানে ওকে না কলকাতাতেই থাকতে হবে। ওই সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বাড়িতে আসতে পারবে। তাহলে থাকবে কোথায়? বাড়ি ভাড়া করবে? না না, কোয়ার্টার দিয়েছে তো, অফিসের সামনেই কোয়ার্টার। ব্যাস, তাহলে তো আর চিন্তা নেই। এবার সোহাগের একটা বিয়ে দিয়ে দিন নবীন ভাই। আরে বাবা, দেবো দেবো, আগে বুলির বিয়েটা দিই, তারপর না সোহাগের কথা চিন্তা করবো। হ্যাঁ, তা হ্যালো, সৌরভের খবর কি? নিশ্চয়ই খুব ব্যস্ত। হ্যাঁ, ব্যস্ত তো বটেই। ওদেশে ডলার যেমন দেয়, তেমনি পরিশ্রম করে। দু বছর তো হয়ে গেল, একবারও দেশে ফিরে যাবে না? চেষ্টা করছে তো। খুব চেষ্টা করছে। মাঝে মাঝে ফোনে কথা হচ্ছে, মায়ের সাথে দেখা করতে আসতে চাইছে। আমি মানা করেছি, আমি বলছি এত কষ্ট করে যখন ওদেশে গেছিস, এক্ষুনি এদেশে আসার দরকার নেই। আগে ভালো করে নিজের ক্যারিয়ার তৈরি কর, তারপরে দেশে আসার কথা, আমাদের কথা ভাববি। ঠিকই তো, যত পারো ডলার কামাও, তারপর দেশে এসে বড় কোনো বিজনেস করো, নয়তো বড় কোনো কোম্পানিতে চাকরি করো। হ্যাঁ, ঠিক কি না হলো ভাই? হ্যাঁ, হ্যাঁ, এই আমি না আসছি না, আমরা আপনাদের একটা জরুরি কাজের কথা মনে পড়ে গেছে। আমি আসছি। আমি বুঝতে পারছি না, একমাত্র ছেলে বিদেশে চাকরি করে, 2 বছরে একবারও দেশে ফিরে আসবে না, শুধু টাকা পাঠালেই হবে। যেখানে দেখতাম দেশে মা বাবাকে দেখার কেউ নেই, সেখানে বুঝতে পারছি না মতিবুল, আমরা ভবিষ্যৎ তৈরি করতে গিয়ে অতীতকে যেমন ভুলে যাচ্ছি, তোমরা কেউ অবহেলা করছি না তো?
বর্তমান ভবিষ্যৎ কিছুই তো মাথায় ঢুকলো না। দেখতেই বসুন না ভেবে আমি বরঞ্চ মিষ্টিগুলো সব বসি করি। My sweetheart, mwah. Glad to see you again, dear. But I'm a bit sad because you are so far away from me. আমি জানি না কবে আবার তোমাকে নিজের করে পাবো। But believe me, my love, খুব খুব তাড়াতাড়ি দুটি প্রাণ একটা হয়ে যাবে। শুধুমাত্র ওই ওই গ্রিন কার্ডটা পাওয়ার অপেক্ষা। এখন আবার কে বলছে কেটে দিয়েছি। তোমার আমার প্রাইভেট সময়ের মধ্যে no interference will be tolerated. হ্যাঁ, কি যেন বলছিলাম? তো, আবার ফোন করছি, আবার কেটে দিচ্ছি। হ্যাঁ, তো আমরা খুব দ্রুত তাহলে আরে, আবার ফোন করছি। এই এক মিনিট, এই আরে এই যা, এবার সুইটার কেটে দিল। দেখতে হচ্ছে তো কে ঝামেলাটা পাকাচ্ছে। Who is there? হ্যালো সৌরভ, সৌরভ, আমি তোর বাবা বলছি। বাবা, শুনতে পাচ্ছিস বাবা? এই বাবা বলছি। তোমাকে না আমি 100 বার বারণ করেছি যে আমাকে তুমি ফোন করবে না। আর আমার যখন সময় হবে আমি তোমাকে ফোন করব। আরে আমার কত ব্যস্ততা এখানে বাবা, কতবার তোমাদের বলতে হবে? গত 4 মাস ধরে তোর কোনো ফোন না পাওয়া সত্ত্বেও তোকে ফোন করিনি বাবা। তোর মা কতবার বলেছে সৌরভকে ফোন করো, ওর সাথে যোগাযোগ করো, কিন্তু তবুও তোকে বিরক্ত করিনি বাবা। কিন্তু আজ নিতান্ত নিরুপায় হয়ে তোকে ফোন করছি বাবা। কি 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 এমন সমস্যা হয়েছে যে আমার বারণ করা সত্ত্বেও আমাকে ফোন করতে হলো? হ্যাঁ, কোন মহাকাশ ভেঙে পড়লো তোমাদের মাথায়? বাবা বাবা তোর মা খুব অসুস্থ। স্থানীয় ডাক্তার বলেছে হার্টে বড়সড় সমস্যা আছে, ইমিডিয়েট অপারেশন করাতে হবে, না হলে যখন তখন হার্ট অ্যাটাক হতে পারে। হ্যাঁ, তার জন্য আমি কি করবো? হ্যাঁ, মাকে আমেরিকাতে নিয়ে এসে আমি মাকে অপারেশন করাবো নাকি? না না, আমেরিকায় কেন নিয়ে যাবে বাবা? আমেরিকায় কেন নিবি? অপারেশন এখানে করাবো, এখানেই অপারেশন করাবো। শুধু ওই অপারেশনের দিনগুলোতে তুই যদি ওই দিন কয়েকের ছুটি নিয়ে একটু দেশে ইম্পসিবল বাবা, ইম্পসিবল। এই মুহূর্তে আমি একদিনেরও জন্য ছুটি পাবো। ইনফ্যাক্ট আমি এখন ছুটি নেব না বাবা। আমার এখন উপরে ওঠার সময়। সবে আমি সিঁড়ির প্রথম ধাপে পা রেখেছি। 1 by 1 step after step। এই
এই মুহূর্তে একদিনের জন্য ছুটি নেওয়া মানে 10 বছর পিছিয়ে যাও বাবা। তুই আসতে পারবি না? বললাম তো আমি আসতে পারবো না, তবে টাকা পয়সার জন্য তুমি চিন্তা করো না বাবা। মাসে মাসে তোমাদের টাকা তো আমি পাঠাচ্ছি। অপারেশনের জন্য দরকার হলে না হয় আরো টাকা আমি পাঠিয়ে দেবো বাবা। টাকাটা কি সব বাবা? হ্যাঁ বাবা, টাকাটাই সব। টাকার জন্যই আমি এত দূরে এসে স্ট্রাগল করছি। মানি টক্স বাবা, মানি টক্স। আরে টাকার জন্যই তোমাদেরকে আমি ভালো রাখার চেষ্টা করছি। আমরা এভাবে ভালো থাকতে চাই না, আমরা এভাবে ভালো থাকতে চাই না। তোদের থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা কি ভালো থাকতে পারি? মানে কি বলতে চাইছো তুমি বাবা? What do you mean? মেলিটা বিদেশে, তুইও বিদেশে, আর আমরা দুই বুড়ো বুড়ি এই দূর দেশে পড়ে আছি। এই একাকিত্ব যে প্রতি মুহূর্তে আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে বাবা, কুড়ে কুড়ে খাচ্ছে। আমরা যে একাকিত্ব আর সহ্য করতে পারছি না। তোর মায়ের কতদিনের ইচ্ছে তোর বিয়ে দিয়ে ছেলে বৌমা নাতি নাতনি নিয়ে সংসার করবে। তুই দেশে ফিরে আয় বাবা, তুই দেশে ফিরে আয়। এখানে যা হোক তুই রোজগার করবি, যতটুকু রোজগার করবি বাবা আমরা তাই দিয়ে চালিয়ে নেব। আমার পেনশনও তো আছে বাবা, কিন্তু তোদের থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা যে ভালো নেই বাবা, আমরা যে ভালো নেই। তুই দেশে ফিরে আয় বাবা, বাবা তুই দেশে ফিরে আয়, দেশে ফিরে আয় বাবা। ওহ, শেষ হয়েছে, হ্যাঁ শেষ হয়েছে তোমার ইমোশনাল মহাকাব্য। এত এত কষ্ট করে, এত পরিশ্রম করে আজকে আজকে আমি যা অ্যাচিভ করতে পেরেছি সেটা ওই ভারতবর্ষের কটা ছেলে মেয়ে পেরেছে বাবা। আর আর তুমি এখন আমাকে বলছো ওই দেশে ফিরে যেতে, হ্যাঁ? সত্যি সত্যি বাবা, তোমাদের জবাব নেই। তোমার 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 জামাইও তো ওই বিদেশে আছে বাবা। তার মা বাবাকে জিজ্ঞাসা করো, তারা কি বলেছে তাদের ছেলেকে দেশে ফিরে আসতে? তারা কি বলেছে তাদের ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে তারা জমিয়ে সংসার করতে চায়? হ্যাঁ, কি বলেছে? আজকে তোরা তাদের মতো, আমরা আমাদের মতো হতেই তো পারে। তারাও তাই ভাবছে, কিন্তু বলতে পারে নাই বলুক বাবা, নাই বলুক। আমি বলছি বাবা, বাবা তুই দেশে ফিরে আয়, বাবা তুই ফিরে আয়, দেশে ফিরে আয় বাবা, বাবা দেশে ফিরে আয়। প্লিজ প্লিজ বাবা, প্লিজ stop this nuisance. তোমার এসব বাজে কথা তুমি বন্ধ করো বাবা, জাস্ট বন্ধ করো। তোমার এইসব ফালতু প্যানপ্যানানি শোনার মতো আমার কাছে
বাবা, তোমাকে খেতে দিই? এক্ষুনি? না না, আগে আগে সোহাগ আসুক, তারপর খাবো। তোমার দেরি হয়ে যাচ্ছে। হোক দেরি, কিচ্ছু হবে না। রাত 10টা বেজে যাবে, এখনো পর্যন্ত ছেলেটা ফিরে এলো না। তুমি আবার দাদার জন্য চিন্তা শুরু করেছো? কলকাতা থেকে আসতে সময় লাগবে না? কম দূর। কি দরকার ছিল? হ্যাঁ, কি দরকার ছিল এতটা রাত করে বাড়িতে ফেরা? বললো তো খুব জরুরি দরকার, আজই আসতে হবে। কিসব ডকুমেন্ট লাগবে, আবার কাল সকালেই চলে যাবে। সেই জন্যই তো নিজে গাড়ি চালিয়ে আসছে। ওটাই, ওটাতেই তো আমার যত আপত্তি। নিজে ড্রাইভ করে আসছে, কি দরকার ছিল নিজে ড্রাইভ করে আসা? এতটা রাস্তা একটা ড্রাইভার নিলে তো পারতো। স্কুলে কার কথা? আজকালকার ছেলেমেয়েরা কবে বাপ মায়ের কথা শুনেছে? হ্যাঁ, বাবা, তুমি অযথাই ভাবছো। দাদা যথেষ্ট ভালো কার ড্রাইভ করে, আর প্রয়োজনে যেতে বেশি জোরে গাড়ি চালায়। অতএব তুমি শুধু শুধু চিন্তা করো না তো। হ্যাঁ, তুমি তো তোমার দাদার হয়ে কি করবে? দাদার কাছ থেকে তো মাসে মাসে এটা ওটা ভালো গিফট পাচ্ছ যে। বাবা, যাকে একটা ফোন করতো, কতজন এলো সেই খবরটা তো অন্তত নেই। এই তো ঘন্টাখানেক আগেই একটা পেট্রোল পাম্পের সামনে থেকে ফোন করেছিল। বললো 1 ঘন্টার মধ্যেই এসে পড়বে। দাঁড়াও, আর একটা ফোন করছে। এই না থাক, ফোন করতে হবে না, এখন গাড়ি চালাচ্ছে, মনোসংযোগ নষ্ট হবে। ওই যে এসে গেছে। আরে আস্তে যা পড়ে যাবি তো। তুমি তো অকালে চলে গেলে, এবার তুমি বিয়ে হয়ে গেলে এই সংসারটা যে কে সামলাবে? আগে আগে সোহাগের দিয়ে দেবো, তারপর দাদা, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আমি তোদের খেতে দিচ্ছি। দাঁড়া দাঁড়া, তোকে অত ব্যস্ত হতে হবে না, আমি একটু পরে খাচ্ছি। না না দাদা, তুই না খেলে বাবাও খাবে না। বাবা তোর সাথে খাবে বলে বসে আছে। কেন বাবা, তুমি তো খেয়ে নিতে পারতে। আরে বাবা, সে হবে গো, তুই অতটা রাস্তা গাড়ি চালিয়ে যা, আগে ফ্রেশ হয়ে আয়, যা। ঠিক আছে, যাচ্ছি। তবে যাওয়ার আগে তোমাদের একটা সারপ্রাইজ দিতে চাই। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ দাদা? বলছি প্লিজ হ্যাভ সাম পেশেন্স। না 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 না, আমার পেশেন্ট নেই। জলদি বল তার কি সারপ্রাইজ। আমি বিদেশে যাচ্ছি, মানে? মানে দুবাই। দুবাই? তোর কোম্পানি পাঠাচ্ছে ট্যুরে? হ্যাঁ। কতদিনের জন্য? কোম্পানি পাঠাচ্ছে, তবে ট্যুরে না, প্রমোশনাল ট্রান্সফার। আমাকে ডাবল প্রমোশন দিয়ে দুবাই ব্রাঞ্চে ট্রান্সফার করছে খুব শীঘ্রই, সম্ভবত সামনের মাসে। আমাকে দ্রুত পাসপোর্ট তৈরি করতে হবে, অবশ্য কোম্পানি সব করে দেবে, তারপর ভিসার ব্যাপারও আছে। দাদা, তুই এখন থেকে দুবাইয়ের পাশে না, বাড়িতে আসবি না, দেশে ফিরবি না? আগে আমি যাই, তারপর তো ফেরার ভাবনা। আজই অফার লেটারটা হাতে পেয়েছি, তবে আমি ওদেরকে এখনো হ্যাঁ বা না কিছু জানাইনি, কারণ বাবার সাথে কথা না বলে তো কিছু বলতে পারি। যদিও কোম্পানি আমাকে প্রথম অফারটা করেছে, কোম্পানির খুব তাড়া আছে, আগামী কালকের মধ্যেই কনসেন্ট জানিয়ে দিতে হবে। ভোররাতে এর জন্য নিচে গাড়ি চালিয়ে এলাম, বাবার সাথে সামনাসামনি কথা বলবো বলে। এখন বাবা কি বলে? বাবা কি বলছে? বাবা হয়ে আমি বলে দিচ্ছি, তুই তোর কোম্পানিকে না করে দে। তোকে কোথাও যেতে হবে না দাদা। আমরা সবাই মিলে এখানেই থাকবো। কি ঠিক বলেছি তো বাবা? কতদিনের জন্য পাঠাচ্ছে? আপাতত 1 বছর, তারপর পারফরমেন্স ভালো হলে সময়সীমা বাড়তেও পারে, আবার অন্য কোনো শহরে ট্রান্সফার করতে পারে, ইউরোপ বা আফ্রিকা। হায় ভগবান, শুধু আরো দূরে। বাবা, তুমি
বলছো না যে? কি যে বলি বুঝে উঠতে পারছি না রে। এতদিন আমি তোকে বিদেশে চাকরি করতে যাওয়ার কথা বলেছিলাম, কারণ অলোকের ছেলে সৌরভ বিদেশে চাকরি করায় অলোকের গর্বিত মুখ আর আমার ভিডিওকার ছেলের প্রতি বিদ্রোহ থেকে আমারও মনে হয়েছিল চেষ্টা করলে আমার ছিল কাজ পারবে না। আজ যখন তোর 3 বছরের অক্লান্ত পরিশ্রমে সেই অধরা স্বপ্নটা পুরো হতে চলেছে, তখন আমার মনের মধ্যে একটা দ্বন্দ্ব হচ্ছে রে। আমি বুঝে উঠতে পারছি না তোর এই অ্যাচিভমেন্টে আমি খুশি হব নাকি তোর চলে যাওয়ায় দুঃখিত। আমি যে ধর্ম সংকটে পড়ে গেলাম রে সোহাগ, ধর্ম সংকটে পড়ে গেলাম। বাবা, চিন্তার কিছু নেই। তুমি ভাবো, ভেবে তোমার যা উচিত মনে হয় তুমি তাই আমাকে জানাও। আমি না হয় কোম্পানির কাছে আরো কিছুদিন সময় চেয়ে নেবো। ভাবো, আশা করি সেটুকু সময় ওরা আমাকে দেবে। আর যদি তোর মা বেঁচে থাকতো তবে তার সাথে একটা পরামর্শ করতে পারতাম, কিন্তু তিনি তো অকালে চলে গিয়ে সপ্তাহে আমার পর ছেড়ে দিয়েছে। বাবা, তুমি যেদিন আমাকে ডেকে আমার প্রমোশন, ক্যারিয়ার এবং বিদেশে চাকরি করতে যাওয়ার কথা বলেছিলে, সেদিনের পর থেকে আমার একটাই উদ্দেশ্য ছিল, কি করে নিষ্ঠা পরিশ্রমের সঙ্গে কাজ করে তোমার স্বপ্নকে সফল করে তোলা যায়। কারণ খুব ছোটবেলায় মা চলে যাওয়ার পর থেকেই আমার আর তুলির কাছে তুমি আমাদের বাবা আর তুমি আমাদের মা। তুমি একাই দুজনের স্নেহ ভালোবাসা দিয়ে আমাদেরকে বড় করে তুলেছো। সেখানে তোমার এতটুকু স্বপ্ন, এইটুকু আশা যদি পূরণ করতে না পারি, তাহলে যে আমার সন্তানদের জন্ম নেওয়াটাই বৃথা। তারই ফল এই অকাল। এখন তোমার যদি মনে হয় আমার বিদেশে যাওয়ার প্রয়োজন নেই, তাহলে আমি ওদের না করে দেবো। তাতে আমার এতটুকু দুঃখ হবে না, কারণ যে যোগ্যতাটুকু অর্জন করতে পেরেছি সেটাই হবে আমার সাফল্য। Take your time, বাবা। তুমি ভালোভাবে ভেবে সিদ্ধান্ত নাও। এত রাত্রে আবার কে এলো? দাঁড়া, আমি দেখছি। নবীন ভাই, নবীন ভাই, কি আমার বন্ধু বলে তুমি হঠাৎ এত রাত্রে? অলোক ভাই খুব বিপদে পড়েছে। নবীন ভাই, কি হয়েছে অলোকের? অলোক ভাই কিছু হয়নি, ভাবির হয়েছে। কি হয়েছে? বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে, মনে হচ্ছে হার্ট অ্যাটাক। অ্যাম্বুলেন্সে ফোন করেছে, কিন্তু আসতে দেরি হবে বলছে। আমাকে বললো যেভাবে বাবা একটা গাড়ি ব্যবস্থা করছে। আমি অনেক জায়গায় ফোন করেছি, কিন্তু এত রাতে কেউ যেতে চাইছে না। আপনার চেনা জানা কেউ থাকলে একটু দেখুন না নবীন ভাই। আচ্ছা ঠিক আছে, নক লাগবে না, আমি যাচ্ছি। তুমি যাবে? হ্যাঁ, সোহাগ যাবে। ও তো গাড়ি চালিয়ে কলকাতা থেকে এলো। তুমি এক কাজ করো, ওই গাড়িতেই ওদিকে নিয়ে যাও। সোহাগ, হ্যাঁ, চলছেন। এই শোনো, হাসপাতালে পৌঁছে আমাকে খবর দেবে ওদিকে আলো থাকে। হ্যাঁ ঠিক আছে, আমি কাল সকালে যাবো। ঠিক আছে, আমি কাল সকালে যাবো। চলো চলো, সাবধানে যেও, সাবধানে যেও।
ঠাকুর কৃপা করো, ঠাকুর কৃপা করো। অলক্ষে অলক্ষে আমার মতো একটা করে দিও না ঠাকুর, একটা করে দিও না। জানা কি খবর? হয়নি এখনো? না, আর একটু সময় লাগবে, প্রায় শেষের পর্যায়ে। কোনো খবর পাসনি দাদা? অপারেশন কেমন হচ্ছে? না, ডাক্তারবাবু এখন পর্যন্ত কিচ্ছু জানা যাচ্ছে না। তাহলে বাবা তুমি ভেতরে থাকো, যদি ডাক্তারবাবু বেরিয়ে আসেন। আপনি কি কথা বলবেন ডাক্তারবাবুর সাথে? না না বাবা, আমি পারবো না। আমার সত্যিটা শোনার মতো সাহস নেই। কাল রাত থেকে তুমি আর মতিপুর যা করেছো, আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। তোমার জেঠিকে অপারেশন টেবিল পর্যন্ত নিয়ে যেতে পারতাম না বাবা। সঠিক সময় ঈশ্বর তোমাদের পাঠিয়ে দিয়েছে বাবা। আপনার মধ্যে সত্য করুন জানা। ঈশ্বর সব ঠিক করে দেবেন। হ্যাঁ, আপনি এক কাজ করুন, বাবা আর মকবুল চাচার সাথে এখানে আমি যাচ্ছি। আলো সৌরভকে কি খবর দেওয়া হয়েছে? না বাবা, তোমার সৌরভকে এখন জানানো দরকার। ও ও কয়েকদিনের ছুটি নিয়ে দেশে ফিরুক। অপারেশনের পর বৌদি ছেলেকে কাছে পেলে দ্রুত সুস্থ হয়ে উঠবে। তুমি তুমি সৌরভকে এখনই ফোন করো, ও যেন কয়েকদিনের ছুটি নিয়ে দেশে ফিরে আসে। মায়ের অসুখের কথা বললে ও নিশ্চয়ই ছুটি পাবে। সৌরভ ছুটি নিয়েছে। ছুটি নিয়েছে, তাহলে দেশে আসছে। না, সৌরভ বিয়ে করেছে, হানিমুন করতে প্যারিসে গেছে। সৌরভ বিয়ে করেছে? আর এই খবরটা শোনার পরে তোমার বৌদি আরো অসুস্থ হয়ে পড়ে। তাকে কিছুতেই বোঝাতে পারে না। সে আমাকে দোষারোপ করছে, কেন আমি ছেলেকে ব্রিলিয়ান্ট বানিয়েছি, হ্যাঁ এত লেখাপড়া শিখিয়েছি, চাকরি করতে বিদেশে পাঠিয়েছি, ছেলেকে মায়ের কাছ থেকে কেড়ে নিয়েছি। আমার কাছে যে কোনো জবাব নেই, কোনো জবাব। তোমার বৌদির যদি কিছু হয়ে যায়, আমি যে ভীষণ একলা হয়ে যাবো। নবীন, আমি যে ভীষণ একলা হয়ে যাবো, ভীষণ একলা হয়ে যাবো। বৌদি কিচ্ছু হবে না বাবু, কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। করুক আনন্দ সৌরভ, ও সুখে থাকুক, এদিন আমাদের আনন্দ। সৌরভ না এলে কি হবে? আমরা তো আছি তোমার সাথে। আমি, তুলি, মতিপুর, সোহাগ, সবাই সবাই তোমার আপনজন। ঠিক বলেছেন নবীন ভাই, আমরা সবাই আপনার আপনজন, সবাই আত্মীয়। হ্যাঁ জেঠু, আমরা সবাই তোমার আর জেঠির পাশে আছি। এই হয়ে গেছে? হ্যাঁ, এই মাত্র শেষ হলো, সাকসেসফুল। ওপেন হার্ট করতে হয়েছে। ডাক্তারবাবু বললেন এখনো জ্ঞান ফেরেনি, জ্ঞান এলে আমরা ওই কাছের দেয়ালের সামনে ঈশ্বরের অপার করুণা, অসীম দয়া, অসীম দয়া। ঈশ্বর ঈশ্বর করুণাময়, সঠিক সময় তোমার পাঠিয়ে দিয়েছে বাবা। আর যদি তুমি না থাকতে, তাহলে কি হতো আমার ভয়ে, আমার ভাবতে হাত পাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার নিজের ছেলে না হওয়া সত্ত্বেও, তোমার নিজের মা না হওয়া সত্ত্বেও তুমি যা করেছো,
ঈশ্বর যেন তোমার জীবন ভরিয়ে দেয় বাবা, ঈশ্বর যেন তোমার জীবন ভরিয়ে দেয় বাবা, তোমার জীবন ভরিয়ে দেয়, তোমার উনি আসছি বলে সেই যে গেল ৮ ঘন্টা হয়ে গেল, এখনো ফিরছে না। আমার কতটা দেরি করিয়ে দিল। ও, বেশ। এই, তোকে বাবা কিছু বলে যায়নি? না, কিছুই বলেনি। ফোন ফেলে গেছে। এই এসছে। আমি দেখছি। ও, জ্যাঠা আপনারা? আমি ভাবলাম বাবা এলো বোধহয়। কেন নবীন বাড়িতে নেই? এত সকালে কোথায় গেছে? জানি না, এক্ষুনি আসছি বলে বেরিয়ে গেল। তাহলে কাছে পিঠে কোথাও আছে, এখনই এসে পড়বে। আপনারা বসুন। হ্যাঁ, তুমি তো আজকে কলকাতা ফিরে যাচ্ছে। হ্যাঁ, আসলে তো আমার গতকালকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই জেঠির শরীর খারাপের কথাটা জানিয়ে গতকাল চ্যালেঞ্জ করে নিয়েছি। কিন্তু আজ তো যেতেই হবে। এবার নিশ্চয়ই বাবা এসেছে। মন্দিরে গিয়েছিলে? আর আমরা ভেবে ঘুরছি। আরে সোহাগের জন্য পুজো দিয়ে এলাম। আরে হলো মতিবুল, তোমরা এই সব ঠিক আছে তো? সব ঠিক আছে, তোমার বৌদি এখন অনেকটা সুস্থ, জ্ঞান ফিরেছে। গতকাল রাত্রিরে কথা বলেছি। না না, হ্যাঁ, তোমার এখন ওই হাসপাতালে থাকা দরকার ছিল। এখন কি দরকার পড়ে? যাচ্ছিলাম তো। হাসপাতালে তো যাচ্ছিলাম, এই রাস্তায় মতিবুলের সঙ্গে দেখা। ওর কাছে শুনলাম সোহাগ আজকে কলকাতা চলে যাচ্ছে, তাই ভাবলাম যাই, তাহলে সোহাগের সঙ্গে দেখাটা সেরেই যায়। হ্যাঁ, এরপর তো সোহাগ আবার দুবাই চলে যাবে। আই শুভেচ্ছা জানিয়ে গেলাম। আমি দুবাই যাচ্ছি না চাচা। যাচ্ছ না? যাবি না দাদা? সত্যি? হ্যাঁ, তোকে আর বাবাকে এত দূরে ফেলে রেখে আমি কোথাও যাব না। আমার মনে হয় এই অফার লেটারটার আর কোনো প্রয়োজন নেই। না সোহাগ, তুই যাবি। বাবা, দাদা যাবে? কেন বাবা? হ্যাঁ, সোহাগ যাবে। সোহাগ দুবাই যাবে। 3 বছর ধরে ধীরে ধীরে ও নিজেকে এই দিনটার জন্য তৈরি করেছে। আজ যখন ওর সেই কঠোর পরিশ্রমের ফল ও হাতে নাতে অর্জন করেছে, সেটাকে আমি কেড়ে নিতে চাই না রে, কেড়ে নিতে চাই না। কিন্তু বাবা, তোমাদের এত দূরে ফেলে রেখে আমাদের জন্য ভাবিস না, আমরা কেউ একা নই রে, কেউ একা নই। দেখ না, আমরা 4 জন, আমি, তুমি, অলোক, মতিবুল, আমরা 4 জন। এই 4 জন থেকে 8 জন হব, 8 থেকে 12। আমাদের পরিবার এভাবে বাড়বে, আমরা পরস্পরের সঙ্গে বেঁধে বেঁধে থাকবো। তবুও বাবা, তুমি আরো একবার ভালোভাবে ভেবে দেখো। পরে তোমার আফসোস হবে না তো? মনে কষ্ট হবে না তো? কষ্ট তো হবেই রে বাবা, ছেলেকে ছেড়ে থাকার কষ্ট হবে না, কিন্তু তোর সাফল্যের আনন্দে সে কষ্টটা মুছে যাবে রে বাবা।
মুছে যাবে। আর ইমার্জেন্সিতে ঈশ্বর কাউকে না কাউকে ঠিক পাঠিয়ে দেয়। ঠিক আছে, তুমি যা চাইবে তাই হবে। একটা কথা মনে রাখিস, বিদেশে গিয়ে দেশের শিকড়কে ভুলে যাস না রে বাবা। দেশের কথা মনে রাখিস, পা যেন তোর মাটিতে থাকে রে বাবা, পা যেন তোর মাটিতে থাকে, মাটিতে থাকে, মাটিতে থাকে বাবা। বলতে পারেন আজকে আমি স্টেজ রিহার্সাল করলাম, প্রচুর ভুল ত্রুটি হয়েছে, আমরা নিজেরাও বুঝতে পেরেছি। তো আশা করি আপনারা আমাদের এই ভুল ত্রুটিগুলোকে একটু ক্ষমা করে দেবেন এবং আমরা ভবিষ্যতে যে ভুলগুলো আমরা করেছি সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা যাতে প্রযোজনা করতে পারছে না, নাট্যকারী করছে না, সঙ্গীতাদি করছে না, খালি একটা ভয়েস ওভার দিয়েছে, উৎসব করতে পারছে না, বিভিন্ন কারণে রমাদার কথা আছে, রমাদা। কিন্তু আমাদের সবাই হচ্ছে একটা টিম। এই টিমের পারফরমেন্স যারা অভিনয় মঞ্চে করে, কিন্তু নেপথ্য থেকে যারা আমাদের সহযোগিতা করে, জনি আছে, বিপুল আছে, আমাদের মঞ্চের তৈরিতে সবসময় সাহায্য করে, তাহলে এই সবাইকে নিয়ে আমাদের একতলা। তো আপনারা যেভাবে আমাদের সবসময় উৎসাহিত করেছেন, আশা করব ভবিষ্যতেও সেই সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দেবেন। তো আমি আর বেশি সময় নিচ্ছি না, নাটকটা যদি আপনাদের সামান্যতম শুনে থাকে, ভালো লেগে থাকে, তাহলে সেটাই আমাদের প্রাপ্তি। সেই প্রাপ্তিটুকু নিয়েই আমরা বাড়ি ফিরবো, যদি ফিরবো না, কারণ এরপরে একটা দুর্দান্ত নাটক আছে, কণ্ঠরোধ সমকালীন সংস্কৃতি, সুদীপ্ত সরকারের নির্দেশনায় একটা অসাধারণ নাটক। আপনারা সেই নাটক দেখবেন। আমরা 10 মিনিটের একটা বিরতি, 10 মিনিটের আমরা বিরতি নিয়ে নিচ্ছি, তারপরে এই মঞ্চে আমরা দেখতে পাবো সমকালীন সংস্কৃতি। বহু বছর পর সমকালীন সংস্কৃতি আবার এখানে এলো। রথের রশ্মি যতদূর আমার মনে হচ্ছে লাস্ট নাটক তারা করে গেছিলেন এখানে, এবং তারপরে এটাই আবার সমকালীন বাংলাদেশের মঞ্চে। তো আমরা 10 মিনিটের বিরতি নিচ্ছি, তারপরেই আমাদের নাটক সমকালীন সংস্কৃতির কণ্ঠরোধ। আর তাও বলে দিই, এই নাটকের আবহ করেছেন রুদ্রাংশু বিশ্বাস এবং আলো করেছেন সুদীপ সাহা, আমাদের সাজিয়েছেন সবিতা মজুমদার এবং সুলেখা বোস। আর নেপথ্যে যারা আছে সবাই সহযোগিতা করেছেন, মৃগাঙ্ক, বিপুল, বিশ্বনাথ, জনি, উৎসব, অভিজিৎ আছে, জানি না অভিজিৎ, হ্যাঁ অভিজিৎ আছে, অভিজিৎ একটু নেপথ্যে থাকতে ভালোবাসে, নিকি, সন্ধ্যা, সবাই মিলে সহযোগিতা, নন্দিতা সামনে পরিচিত, সবাই আমাদের সহযোগিতা করেছে। আমরা ভবিষ্যতে এই সহযোগিতা সবার কাছে আশা করি। ধন্যবাদ। এবং আবহ প্রক্ষেপণ করলেন উৎসব অধিকার। এই আবহটা আপনারা শুনলেন, আমাদের উৎসব অধিকার। ঠিক আছে, তারা আপাতত বিদায় নিচ্ছি, 10 মিনিট পরে আপনাদের সাথে দেখা।